নমস্কার, স্যান্দন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষে হতাহত বহু। উদ্ধারের কাজ চলছে যুদ্ধকালীন পরিস্থিতিতে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 6 জনের, আহত 30 জনের অধিক। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। स्थिति अभी थोड़ा गंभीर है। ये आप देख रहे हैं कांचनजंगा एक्सप्रेस है, ये पीछे यहाँ पे खड़ा था और पीछे से एक मालगाड़ी आके उसको ठोक दिया। 3 बॉगी अभी तक डिटेल्ड हुआ है, 5 फैटलिटी हुआ है, कैजुअलिटी हुआ है 5 अभी तक हम रेस्क्यू कर लिया है। और मालगाड़ी का जो आगे का इंजन है वहाँ पे गैस कटर लगेगा। आरपीएफ भी आगे है, हम लोग लोकल पीएस से आगे है। ठीक है, डेथ कैजुअलिटी कितनी हुई है? अभी तक जो हिसाब है 5 हुआ है। ठीक है, और कितने लोग की मौत हुई है? 5 का मौत हुआ है अभी तक। ठीक है, इंजर्ड हुआ है? इंजर्ड अभी तक 25 to 30 नियरली, बट द इंजुरीज आर नॉट फैटल। वी हैव ऑलरेडी रेस्क्यूड देम विद देयर लगेजेस। एवं एखाने हम लोग लोकल का एम्बुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं। ठीक है, वो जो पैसेंजर्स है हम लोग उन लोग को बाहर निकाल के एक यहाँ पे एक मदरसा में कैंप भी सेटअप किया है, वहाँ पे लेके जा रहे हैं और वहाँ से फिर आगे बास लेके एनजीपी तक लेके जा रहे हैं। আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ উত্তরবঙ্গের দার্জিলিং জেলার রাঙ্গাপানি ও চাটারহান স্টেশনের মাঝামাঝি এলাকায়। ঘটনা সোমবার সকাল 9:45 নাগাদ। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 6 জনের, আহত 30 জনের অধিক বলে জানা যায়। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে, কারণ এখনও বগিতে আটকে রয়েছে প্রচুর যাত্রী। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, একই লাইনে এই মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে আসায় দুর্ঘটনা সংঘটিত হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে গেছে। দুটি বগিতে ছিল যাত্রী প্রায় 1.5 শতাধিক। উদ্ধারের কাজে হাত লাগিয়েছে নিরাপত্তা কর্মী এবং স্থানীয় গ্রামবাসী। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার খবর পেয়ে স্থানীয় জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠায়। পর্যাপ্ত পরিমাণে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন। যাত্রীদের কাছ থেকে জানা যায়, ঘটনাটি যে এলাকায় সংঘটিত হয়েছে সে এলাকার নাম রাঙ্গাপানি তেঁতুলতলা রুহিদাসা জোত এলাকা। সকাল 7:40 আগরতলা থেকে শিয়ালদহমুখী ট্রেন বিরতির পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে রওনা হয়েছিল, কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙ্গাপানি ও চাটারহান স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটে। মালগাড়ির ধাক্কায় বেলাইন হয়ে যায় পিছনের দুটি কামরা। আতঙ্কে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়েন বহু যাত্রী। রেল মন্ত্রকের চরম গাফিলতির কারণে এই ঘটনা বলে মনে করছেন রেল যাত্রীরা, কারণ সিগন্যাল ভুল করে দুটি ট্রেন একই লাইনে চলে আসে বলে এখন পর্যন্ত ধারণা তাদের। তবে যারা এখনো কামরার মধ্যে আটকে রয়েছে তাদের উদ্ধার করতে দীর্ঘ 2 ঘণ্টা পর নিউ জলপাইগুড়ি থেকে এনডিআরএফ টিম ইতিমধ্যে হাত লাগাতে শুরু করেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের বগিতে, কারণ দুর্ঘটনার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন মালগাড়ির উপর দিয়ে প্রায় 30 ফুট উঁচুতে উঠে গেছে। সকাল 11:30 নাগাদ যতটুকু জানা গেছে, দুটি বগি কেটে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে বিপর্যয় মোকাবেলা টিম। তারপর বাকিদের উদ্ধার করা সম্ভব হবে। तब टाइम हो रहा था अप्रोक्स 8:35 मॉर्निंग। तो जितना हम लोग को पता चला, सामने कांचनजंगा जो एक्सप्रेस है वो धीरे गति से चल रहा था, वो खड़ा नहीं था, धीरे गति चल रहा था। पीछे से जो मालगाड़ी है वो अचानक बहुत स्पीड से था, वो आके पीछे से मार दिया उसको। तो क्या एक ही ट्रैक पे हुआ है? एक ही ट्रैक पे दो ट्रेन एक ही ट्रैक पे आ गया। तो उसके बाद क्या हुआ? मतलब अचानक देखिए इतना आवाज हुआ था, यहाँ पे जो लोकेलिटी जितना सब है सब आके रेस्क्यू ऑपरेशन में लग गया। स्पॉट डेड हम लोग को जितना पता चला 5-6 जन यहाँ पे रेस्क्यू किया गया है। अभी भी अब देख सकते हैं कि अभी जस्ट नाउ एक जन को रेस्क्यू करके गया, बट उतने जो टीम होना चाहिए मेडिकल टीम, उतना अभी तक मेडिकल टीम आगे पहुंचा नहीं एट टाइम में। और अभी भी आप देख रहे हैं ट्रेन का जो पायलट है अभी अटक गया है, उनको अभी रेस्क्यू करना पड़ेगा। अभी तो हाँ, उनका मौत हो स्पॉट डेड हो गया उनको। हम लोग जब सुबह की आज तो हम लोग का बकरा ईद है, जब हम लोग नमाज पढ़ के बाहर निकले तो हम लोग को मतलब खबर आया कि हमारे यहाँ 2 किलोमीटर अंदर एक ट्रेन दुर्घटना हुई है। तो हम लोग जो है मतलब इसको तो लाइव नहीं देखा, हम लोग सुना, फिर जाकर मतलब जब हम लोग को पता चला फिर हम लोग यहाँ स्पॉट आके अभी देख रहे हैं। ये तो जो है बहुत क्या देख रहे हैं आप? क्या नजर यहाँ तो मतलब जो है एक ट्रेन शायद खड़ी हुई थी और एक ट्रेन आगे जो है इनसे टकरा गई शायद। एक ही लाइन पे एक ही पटरी पे था? जी हाँ, एक ही पटरी पे शायद एक ट्रेन खड़ी थी या जा रही थी, शायद स्लो थी, और मतलब एक ट्रेन आ रही थी।
এদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই ঘটনার দুঃখ প্রকাশ করে বলেন উদ্ধারের কাজ শুরু হয়েছে। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। এদিকে যতটুকু জানা গেছে, দুটি বগি কেটে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে বিপর্যয় মোকাবেলা টিম। তারপর বাকিদের উদ্ধার করা সম্ভব হবে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রেলমন্ত্রী। বৃষ্টি চলছে দার্জিলিংয়ে। ব্যাহত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উদ্ধার কাজ। শান্দন টিভি। রেল দুর্ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হল ত্রিপুরা সরকারের একটি টিম। যারা আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের চিকিৎসা সহযোগিতা করবে তারা এবং চিকিৎসা খরচ বহন করবে রাজ্য সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী। গত 16 জুন সকাল 8:15 আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যাত্রীবাহী এই ট্রেনটি 21টি কোচ নিয়ে এবং 2টি ভিপি পার্সেল কোচ সহ 23টি কোচ নিয়ে রওনা হয়েছিল। কিন্তু ট্রেনটি সোমবার সকাল 9:15 নাগাদ উত্তরবঙ্গে দুর্ঘটনায় পড়ে। একটি মালবাহী গাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে এসে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে এবং 30 জন আহত হয়েছে। আহত ও নিহতদের এখনও শনাক্ত করা যায়নি। বিশেষ করে তারা ত্রিপুরার বাসিন্দা কিনা সে বিষয়েও জানা যায়নি। সোমবার দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী। তিনি আরও বলেন, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারের কাজ। ইতিমধ্যে কলকাতা ত্রিপুরা ভবন থেকে 2 জনের একটি টিম ঘটনাস্থলে যাবে সোমবার বিকেলে। এই প্রতিনিধি দলটি ত্রিপুরার কেউ যদি আহত হয় তাহলে তাদের চিকিৎসার সমস্ত সহযোগিতা করবে। তিনি সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে আরও জানান, এই দুর্ঘটনায় রাজ্যের কেউ যদি মারা যায় তাহলে তাদের পরিবারকে 2 লক্ষাধিক টাকা দেওয়া হবে। যারা আহত হয়েছেন তাদের পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করা হবে। আরও বলেন, এ দুর্ঘটনার পর থেকে সমস্ত খবরাখবর পশ্চিমবঙ্গের সরকার এবং রেল মন্ত্রকের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে ত্রিপুরা সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকালবেলায় ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোনো প্যাসেঞ্জার সেখানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন তাহলে পরে তার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। ইনজোর্ড প্যাসেঞ্জার আছে, যদি সেখানে ইনজোর্ড কোনো প্যাসেঞ্জার থাকে তাদের চিকিৎসার বাবদ পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে। এখন পর্যন্ত এটা খবর পাওয়া গেছে 5 জন লোক মারা গেছে এবং 30 জন আহত হয়েছে। ত্রিপুরা থেকে কেউ মারা গেছে বা আহত হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি। রাজ্য সরকার এখন পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে মনিটরিং করে চলছে। রেলওয়ে অথরিটি, রেলওয়ে মিনিস্ট্রি, পশ্চিমবঙ্গ সরকার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পশ্চিমবঙ্গে যেটা আছে তাদের সাথে আমাদের এই রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে, তাদের একটা হেল্পলাইন আছে, সেই হেল্পলাইনের মাধ্যমে এবং পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করছে। আমাদের আয়োজিত এই দিনের সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার সহ ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিকরা। এদিকে ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃষ্টি চলছে দার্জিলিংয়ে। ব্যাহত হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উদ্ধার কাজ। রেলের তরফেও আলাদা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হল। রেলমন্ত্রী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। যারা গুরুতর আহত তারা 2.5 লক্ষ টাকা এবং যারা কম আহত তারা 50,000 টাকা করে পাবেন। শান্দন টিভি। পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাসের খবর দিতে কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি দিলেন ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেব বলেন, পশ্চিমবঙ্গে ব্যাপক সন্ত্রাস চলছে। বিজেপির প্রায় 10,000 কার্যকর্তা ঘর বাড়ি ছাড়া
অবস্থায় দিন কাটাচ্ছে। বাংলায় সুষ্ঠু গণতন্ত্রের কোনো ব্যবস্থা নেই। বহু মানুষকে মারধর করে বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছে, এমনকি খুন করেছে বলেও অভিযোগ তুলছেন বিপ্লব কুমার দেব। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ আইন শৃঙ্খলা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার পুরো দায়িত্ব রাজ্য সরকারের এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর। আশ্চর্যের বিষয় হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব গ্রহণ করছেন না। সুতরাং মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণের দায়িত্ব নেওয়ার প্রয়োজন, কারণ রাজ্যের মানুষকে রক্ষার দায়িত্ব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, বিপ্লব কুমার দেব নেননি। কিন্তু মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলার দায়িত্ব না নেওয়ায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে পশ্চিমবঙ্গে যেতে হচ্ছে বলে জানান তিনি। বিপ্লব কুমার দেব কড়া ভাষায় বলেন, দীর্ঘ সময় কমিউনিস্টকেও শাসনে ছিল বাংলা, তাদের জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনিও নিজেকে সংশোধন করুন, না হলে আপনি কোথাকার ক্যাডার, আপনাকে ছুঁড়ে ফেলে দেবে জনতা। বিপ্লব কুমার দেব আরও বলেন, পশ্চিমবঙ্গের সন্ত্রাসের খোঁজ খবর নিয়ে সমস্ত রিপোর্ট বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দেওয়া হবে। কোনোভাবেই এই ধরনের সন্ত্রাস বরদাস্ত করা হবে না বলে সব জানিয়ে দেন বিপ্লব কুমার দেব। দেখুন, প্রশাসন কতটা সহযোগিতা করবে না করবে সেটা তো বিগত ওনার শাসনকাল থেকে চলে আসছে, এই নতুন নয়। তারপরেও তো বিজেপি এখানে রাজনীতিও করছে, কার্যকর্তা রয়েছে, আর এটাই শেষ নয়, অন্ত নয়। दादा, क्या लगता है दौरा कंप्लीट कर पाएंगे? जिस तरह से हर जगह पे रोका जाता है, गवर्नर को हाउस में भी शुभेंदु अधिकारी को रोका गया था, क्या लगता है दौरा कंप्लीट कर पाएंगे? शुभेंदु अधिकारी को रोका गया था, हाईकोर्ट ने उसके बाद नेक्स्ट डे उनको जाने दिया ना। तो इसलिए भारत के गणतंत्र के 4 स्तंभ है, एक स्तंभ को आप रोक सकते, बाकी को क्या करेंगे? इसलिए मैं आपके माध्यम से ममता जी को मैं अनुरोध करना चाहता हूं, आप अपने को सुधार लीजिए। इस तरीके से भारत में राजनीति नहीं किया जा सकता है। सत्ता में तो कम्युनिस्ट लोग भी 34 साल रहे हैं, इन्होंने तो कम्युनिस्ट को आंदोलन करके हटाया था। तो मैं उनको पूछना चाहता हूं, 34 साल कम्युनिस्ट सत्ता में रहने के बाद भी यहाँ से उखाड़ के फेंक दिया गया है। ममता बनर्जी क्या चीज है, क्या तृणमूल का कैडर है, ये सब उखाड़ के फेंक देंगे। খোয়াই গৌরনগর এলাকার ঘরের মধ্যে এক মহিলার মৃতদেহ উদ্ধার। ঘটনা সোমবার সকাল 7:30 নাগাদ। মৃত মহিলার নাম রামুলা ঝাড়া, বয়স 40 বছর। ঘটনার বিবরণে জানা যায়, গৌরনগর এলাকার জনৈক পরিমল ঝরা প্রতিদিন পারিবারিক কলহের জেরে তার স্ত্রী একসাথে ঝগড়া হতো। অন্যান্য দিনের মতো রবিবার সন্ধ্যা রাতে পরিমল ঝরা তার স্ত্রীকে বাড়ির সামনে রাস্তায় বেধড়ক মারধর করে মদমত্ত অবস্থায়। মারধরের ফলে রক্তাক্ত হয় স্ত্রী। পরিমল ঝরা বাবার বাড়ির বাঁশ বাড়ি পাশের গ্রামে। স্ত্রীকে মারধর করে রক্তাক্ত অবস্থায় পরিমল ঝরা তার বাবা মঙ্গল ঝরার বাড়িতে রেখে দিয়ে নিজ বাড়িতে চলে আসে। সোমবার ভোরবেলা পরিমল ঝরা বাবা মঙ্গল ঝরা খবর দেয় রামুলার মৃত্যু হয়েছে। তখন সময় পরিমল ঝরা ও তার বড় ভাই গণেশ ঝরা মৃতদেহ পরিমলের বাড়িতে এনে রেখে দেয়। তখন প্রতিবেশী মৃতদেহ দেখে খোয়াই থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মৃত মহিলার স্বামী পরিমল ঝরাকে গ্রেপ্তার করে পুলিশ তদন্ত শুরু করেছে। ভোরবেলা আমরা একটা খবর পাই যে চৌরাপাড়া গৌরনগর একটা মার্ডার হয়েছে। তো সেই ইনফরমেশন পেয়ে আই অ্যালং উইথ এডিশনাল এসপি, ওসি ওমেন অ্যান্ড সেকেন্ড ওসি খোয়াই, তো আমরা এখানে ছুটে আসি। এফএসএলকেও খবর দেওয়া হয়। তো ছুটে এসে আমরা ঘটনাটা তদন্ত করি। তো প্রাইমারি ইনভেস্টিগেশনে সেটা পাওয়া গেছে যে মানে জামাই আর বউর মধ্যে ঝগড়া প্রায়ই চলতো। তো কালকে ওরা একটু মদমত্ত অবস্থায় ছিল। তো ঝগড়ার পর একটু হাতাপাই হয়েছে। তো সেই হাতাপাইয়ে মাথাটা একটু চোট পেয়েছে। তো সেই কারণে মহিলার ডেথ হয়েছে। সমগ্র দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের কোরআন ঈদ। রাজধানীর গেদু মিয়া মসজিদে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 8টায় ঈদের নামাজ আদায় করা হয়। সেখানে ঈদের নামাজ পড়ান মৌলানা আব্দুল রহমান। ঈদের নামাজ আদায়ের পর মৌলানা আব্দুল রহমান এক সাক্ষাৎকারে জানান, কোরবানির ঈদ মানে ত্যাগের উৎসব। এই ত্যাগের উৎসবে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান তিনি আরও জানান, প্রায় 5000 বছর পূর্বে হযরতে ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহর পক্ষ থেকে উনার একমাত্র সন্তান হযরতে ইসমাইল আলী
ইসলামকে আল্লাহর রাস্তায় কোরবান করার নির্দেশ দেয়। এর নির্দেশ পালনে তিনি রাজি হন। এইটাই একটা পরীক্ষা ছিল। উনার সন্তানের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা আসে। এই দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি করা হয়। এদিন থেকে সমগ্র বিশ্ব জুড়ে কোরবানি ঈদ পালন করা হয় বলে জানান তিনি আরও জানান, পশু কোরবান মূল উদ্দেশ্য নয়, মূলত নিজের মনের সকল বিপরীত কার্যকলাপকে কোরবান করার প্রশিক্ষণ হচ্ছে এই কোরবানি ঈদ। এদিন কোরবানি ঈদের নামাজ আদায় শেষে একের অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামক একজন মেসেঞ্জার অফ গড বা প্রফেট ছিলেন। 90 বছর বয়স পর্যন্ত ওনার কোনো সন্তান ছিল না। 90 বছর বয়সের পর আল্লাহর কাছে বিশেষ প্রার্থনার মাধ্যমে অলৌকিকভাবে একটি সন্তান জন্ম হয়, যার নাম রাখা হয় ইসমাইল। তার 12 থেকে 13 বছর বয়স হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হন তার প্রিয় একমাত্র সন্তানকে আল্লাহর রাস্তায় বিসর্জন করার জন্য, কুরবানি করার জন্য। তিনি প্রস্তুত হন, ছেলেও প্রস্তুত হয়। আর সৌদি আরবের মক্কার মিনার ময়দানে ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে যান এবং ছুরি চালান, কিন্তু ছুরি চলে না, কার্যকরী হয় না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, ইব্রাহিম, তোমার ছেলেকে কুরবানি করা এটা উদ্দেশ্য ছিল না, এটা একমাত্র পরীক্ষা ছিল। নাবালিকা অপহরণের কাণ্ডে ঘটনায় তদন্তে নেমে নাবালিকা এবং অভিযুক্তকে গ্রেপ্তার করল কাকরাবন থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার কাকরাবন থানার ইনচার্জ রাজু ভৌমিক জানায়, গত 11 জুন কাকরাবন থানার অন্তর্গত গর্জন মুড়ার বাসিন্দা প্রদীপ ঘোষ ছেলে প্রলয় ঘোষ নামে এক ব্যক্তি জামজুরি মুড়াপাড়া থেকে 15 বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর পরিবারের পক্ষ থেকে কাকরাবন থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর 366 আইপিসি। মামলা তদন্ত করে পুলিশ জানতে পারে অপহরণকারী প্রলয় ঘোষ নাবালিকা মেয়েটিকে নিয়ে বেঙ্গালুরে কুরুগড়ি থানাধীন একটি হোটেলে রয়েছে। গোমতী জেলা কাকরাবন থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক, জেলা পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় বেঙ্গালুর কুরুগড়ি থানার সাথে যোগাযোগ ক্রমে এবং যৌথ অভিযান চালিয়ে শুক্রবার অপহরণকারী প্রলয় ঘোষ ও নাবালিকা মেয়ে সহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। রবিবার বেঙ্গালুরুর কারুগড়ি থানার থেকে গোমতী জেলার কাকরাবন থানায় তাদের নিয়ে আসা হয়। কাকরাবন থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক সাংবাদিক সম্মেলন করে জানান, ধৃত প্রলয় ঘোষ ও নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, প্রলয় ঘোষ নাবালিকাকে রাজ্যের বাইরে বেঙ্গালুরে নিয়ে যায় ভালোবাসার প্রলোভন দেখিয়ে। রবিবার নাবালিকাকে তার পরিবারের কাছে তুলে দেয় পুলিশ। গত 11/6/2024 ইংরেজি তারিখ কাকরাবন থানার অন্তর্গত মুড়াপাড়া এলাকা থেকে আমার কাছে একটি কমপ্লেন আসে যে একটি মাইনর মেয়েকে গর্জন মুড়া এলাকার একটি ছেলে, যার নাম প্রলয় ঘোষ, বাবার নাম শ্রী প্রদীপ ঘোষ, সে কিডন্যাপ করে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি একটি কেস রেজিস্টার করি এবং তদন্তে নেমে আমি পাই যে ওই ছেলেটি ও মেয়েটিকে নিয়ে ব্যাঙ্গালোর সিটিতে চলে গেছে বাই ফ্লাইট। সঙ্গে সঙ্গে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাই, আমার এডিশনাল এসপি স্যার এবং এসপি স্যার, এডিশনাল এসপি স্যার সৌভিক দে স্যার এবং এসপি স্যার নমিত পাঠক স্যার আইপিএস স্যার আমাকে এই কেসে প্রচণ্ড হেল্প করেন এবং ওনাদের সহযোগিতায় এবং আমাদের হায়ার অথরিটির সহযোগিতায় আমি ওই ব্যাঙ্গালোর সিটির কাটুগুডি পিএস হোয়াইটফিল্ড ডিভিশন ওই থানার পুলিশের সাহায্যে ওদেরকে একটি হোটেল থেকে রিকভারি করতে সক্ষম হই। রবিবার রাতে বিশালগড় রঘুনাথপুর এলাকায় যান দুর্ঘটনায় আহত 4 জন। আহতদের উদ্ধার করে দমকল কর্মীরা নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। তাদের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক রেফার করে দেয় জিবি হাসপাতালে। আমার সাইডে আমি আইতাছি, বাইকটা উড়ান্তির মতন এসে ডাইরেক্ট পুরো আমার সাইডের দিকে আছে, বাইকটা এসে ওদিকের দিকে আছে। মানে কোন সাইডের দিকে আছে? এটা মনে হয়তো দুর্গানগর তো কামতানা এসে সাইডের দিকে আছে, আমাদের বর্ধমান বস্ত্রনগর এমন দিকে আছে, কিন্তু আমার কতটুক সাইডে আছে, বহুত সাইডে, আমার তো বহুত সাইডে আছে। এসে ডাইরেক্টলি আমার গাড়ি লাগাইছে, আমার গাড়ির মধ্যে মহিলা ছিল, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা লয়ে গেছে। নর্থ ইস্ট কাউন্সিলের আর্থিক সহায়তায় আসামের
এইমরন কোম্পানির উদ্যোগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয় আইটিয়ান হ্যাকাথন। উত্তর পূর্বাঞ্চলের ঘাটতিগুলি পূরণ করতে এবং উন্নত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য 3D প্রিন্টিং প্রযুক্তির সম্ভাবনা উন্মোচন করা নিয়ে রাজ্যের বিভিন্ন কারিগরি কলেজগুলি আইটি স্টুডেন্টরা 3D প্রিন্টিং এর লক্ষ্য উপস্থাপন করা হয়। স্বাস্থ্য, কৃষি, বিভিন্ন পরিষেবায় 3D টেকনোলজি কিভাবে ব্যবহার করা যায় সেই ব্যাপারে ছাত্রছাত্রীরা তাদের পরিকল্পনা উপস্থাপনা করেন। সেখান থেকে 3 জনকে এবং উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের 3 জন করে মনোনয়ন করা হবে। তাদেরকে 11,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। यूनिवर्सिटी में कि हम प्लेटफॉर्म दे बच्चों को जहाँ पर वो प्रेजेंट कर अपने आइडियाज़ पे जीत सकें और फंडिंग मिल सके उन्हें, और नहीं तो उन्हें नॉलेज मिले कि क्या गलत करना है, क्या सही करना है, उन्हें गाइडेंस पूरी दे रहे हैं। और इसके बाद हमारा मेन इवेंट होगा आई थिंक 2 महीने में, वेयर विल फंड पीपल टू ह्यूज अमाउंट ऑफ मनी वेयर दे कैन देन हेल्प they will be helped to grow in the northeastern region. This is our push so that the northeastern region grows at a faster pace and is ব্যাপক ক্ষতির জমি চাষিরা সরকারি সহযোগিতা না পেয়ে বিকল্প খুঁজছে জমিয়ারা। এ দৃশ্য দেখা গেল তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াগামী আটি ব্লকের অধীন প্রত্যন্ত এলাকায়। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াগামী আটি ব্লকের অধীন প্রত্যন্ত এলাকাগুলির মধ্যে অন্যতম নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুমপাড়া এলাকায় বসবাসরত গিরিবাসীদের আয় উপার্জনের মাধ্যম হল জুম চাষ। আসাম আগরতলা জাতীয় সড়কে চাকমাঘাট থেকে দীর্ঘ পাহাড়ি চড়াই উতরাই পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় এই প্রজা বাহাদুর মলসম এলাকাটিতে প্রায় 60 পরিবারের বসবাস, যার বেশিরভাগই জমিয়া। প্রতি বছরের নেই গত বছরও জমির চাষ করে তারা, কিন্তু ফলন ভালো হয়নি। ফলে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে জমিয়ারা। বাধ্য হয়ে বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে তারা, কিন্তু দুর্গম অঞ্চল হওয়ায় এলাকায় বেশি কাজও থাকে না সব সময়। আজ সমতল এলাকায় আসতেও অনেক টাকা ভাড়া দিতে হয়। সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে এই সমস্যা থেকে কিছুটা নিস্তার পাবে বলেও আশা ব্যক্ত করেন জমিয়া পরিবারের সদস্যরা। এবছরও বংশ পরম্পরা ধরে চলে আসা জুমের ধান চাষ করা শুরু করেছেন। বছরের বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বীজ রোপণ করে ভাদ্র আশ্বিন মাসে ফলন ঘরে তুলে ওনারা, কিন্তু সময়ে বৃষ্টি না হওয়ার ফলে গত বছরের ন্যায় এবছরও ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় রয়েছে জমিয়া পরিবারগুলি। ধান ছাড়াও বিভিন্ন ধরনের সবজি চাষ ও করে থাকেন ওনারা। সারা বছর সংসার প্রতিপালনের জন্য বেশিরভাগ অর্থের যোগান হল এই এলাকার গিরিবাসীদের প্রধান মাধ্যম জুম চাষ, কিন্তু জুমের ফলন ভালো না হলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। নিজ উদ্যোগে করে আসা জুম চাষে সরকারি সাহায্য সহযোগিতা পেলে এই জমিয়া পরিবারগুলো আর্থিকভাবে অনেকটাই সক্ষম হতে পারবে বলে আশা ব্যক্ত করেন জনৈক জমিয়া। এখন কি আপনারা জুমের ধান লাগাইতেছেন? হ্যাঁ, লাগাইছে। কোন মাসের থেকে শুরু করেন, কোন মাসে গিয়া লাগায়, আর কোন মাসে আপনারা ধান পান একটু করেন? আমরা তো ওই বৃষ্টি নাই লাগিয়া ওখানেই না লাগাই, বৈশাখ মাস। হ্যাঁ। তারপরে কোন মাসে গিয়ে আপনারা ধান কাটেন? আমরা তো ভাদ্র মাস। আচ্ছা, গত বছর কি রকম জুমের ফসল পাইছেন আপনারা? পাইছে না, তো এই বৃষ্টির লাগে বৃষ্টি হয়েছে না, পাইছে না পরে না ওই গেছে। এও তো ধান তাড়াতাড়ি লাগাইতে পারে না, ওই লাগিয়া ফসল কম। তো এখানে কত পরিবার আছে? এখানে এই 60 পরিবার। এই জায়গার নাম কি? নুনাছড়া। জুমের থেকে আপনার কি কি ফসল পান? ধান ছাড়া আর কি কি ফসল আপনার? ধান পাই, হলে বেগুন পাই, মরিচ পাই, তিল পাই, পাই। আচ্ছা, আপনারা প্রজা বাহাদুর গ্রামের 60 পরিবার সবাই কি জুম চাষের উপরেই খায় নাকি? হ্যাঁ, আর করণ নাই তো। জুম চাষ করতে গিয়ে এখন কি সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান, যেমন ধান চারা, বীজ টিজ এরকম? না, পাই না। সব নিজেরা টাকা দিয়ে, নিজেরা পয়সা খরচ করে করেন না? প্রত্যেক বছরই না? প্রত্যেক বছর। তো ব্লক থেকে কিছু দেয় না? না, দেয় না। তো জুম ছাড়া আর কোনো উপায় নাই আপনারা? হ্যাঁ, কই আর কিটা উপায় থাকবো আমরা? সমতল জায়গা নাই। হ্যাঁ।
মানে শুধু জমির উপরেই নির্ভর, হ্যাঁ, অন্য কোনো কাজ টাজ নাই? নাই, বাস হয়তো কাটতে পারে না, ওইলে কিতা গাছ হয়তো কাটন পারে না, এই লাগিয়া শুধু জুম। এই বছর বছর ধরে এই জমির উপরেই না? আপনারা পূর্বপুরুষও তো এই জুম কইরা গেছে। আপনার নাম? এখন দেখার বিষয়, খবর প্রকাশ হওয়ার পর প্রশাসন এ ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে কিনা, নাকি জমিয়াতের ভাগ্য দিনের পর দিন এভাবেই চলতে থাকে। শান্তন টিভি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার প্রদেশ মহিলা কংগ্রেসের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের সভানেত্রী শারবানী ঘোষ সহ অন্যান্যরা। সভায় এদিন সাংগঠনিক বিষয় সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, বেশ কিছুদিন ধরে মহিলা কংগ্রেসের সাংগঠনিক কর্মসূচি চলছে। জেলায় জেলায় সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সভা করা হচ্ছে। সামনে পঞ্চায়েত নির্বাচনে 50% আসন মহিলাদের জন্য সংরক্ষিত। কংগ্রেস দল পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে মহিলারা যেন এগিয়ে আসে তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেই জানান তিনি। স্বাভাবিকভাবেই আগামী পঞ্চায়েত নির্বাচন 50% সংরক্ষণের যে এখানে ব্যবস্থা মহিলাদের জন্য, মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের অধিকার, আগামী দিন প্রশাসনিক দায় দায়িত্ব পালনে মহিলারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নেবে। কংগ্রেস দল এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যে প্রস্তুতি নিচ্ছে, মহিলাদের অংশগ্রহণ যেন এর মধ্যে একটা ব্যাপক ভাবে আমরা ঘটাতে পারি। আমাদের সংগঠনের মধ্য দিয়ে যেন এই পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ের জন্য সমস্ত মহিলারা তারা যেন এগিয়ে আসে, এর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। পঞ্চায়েতে মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, সোশ্যাল অডিটের মাধ্যমে পঞ্চায়েতের বিভিন্ন সুবিধাভোগী থেকে বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে মহিলারাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় তারা আগামী দিন। গোটা রাজ্যের সাথে ধর্মনগর মহকুমার ফুলবাড়ি পরগনার ঈদগাহতে পালিত হল পবিত্র ঈদুল আজহার জামাত আদায়। কুরবানির ঈদের নামাজ আদায়ের জন্য সকাল 8টায় 15টি মসজিদের আওতাধীন প্রায় 2000-এর মতো মুসল্লিরা এসে জড়ো হন কদমতলা ব্লকাধীন ফুলবাড়ি বড় মসজিদ সংলগ্ন ফুলবাড়ি পরগনার ঈদগাহতে। তারপর ইমাম রশিদ আহমেদ লস্কর সকলকে একত্রিতভাবে ঈদের জামাত আদায় করান। জানা গেছে, ফুলবাড়ি পরগনার ঈদগাহটি অতি প্রাচীন এবং বৃহত্তর। এদিকে ফুলবাড়ি বড় মসজিদ কমিটির সভাপতি গিয়াজউদ্দিন চৌধুরী জানান, ঈদ হল ত্যাগের। ঈদ উল ফিতর এবং ঈদুল আজহার জামাত আদায়ের হাজার হাজার মুসল্লিরা ফুলবাড়ি পরগনার ঈদগাহতে ভিড় জমায়। উপলক্ষে আমাদের উত্তর ত্রিপুরার ফুলবাড়ি পরগনার উদ্যোগে যে জামাতটা হয়, গত ঈদ উল ফিতরেও হয়েছে, এবার বিশাল জমাত। বিভিন্ন দুর্যোগ আবহাওয়ার জন্য কিছু প্রতিকূলে না থাকায় কিছু জনসংখ্যা কিছু কম হয়েছে, কিন্তু গত ঈদে বৃহত্তর হয়েছে। এই ঈদও সংখ্যানুপাতে বহুত বেশিও হয়েছে। এবং আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে, ঈদ হচ্ছে ত্যাগের ঈদ, এটাই ত্যাগ। আমরা নবী করিম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাম। কৈলাসহর দেবীপুর এলাকায় রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীরা জানায়, সামান্য বৃষ্টি হলে জল কায়দা একাকার হয়ে যায় রাস্তাটি। স্থানীয়রা লিখিতভাবে ও মৌখিকভাবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকে জানানোর পরও তারা কোনো উদ্যোগ গ্রহণ করছে না। কোচি কাঁচাদের স্কুলে যেতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। পাশাপাশি প্রতিদিন ওই এলাকায় ঘটছে দুর্ঘটনা। তাই স্থানীয়দের দাবি, গৌরনগর আরডি ব্লকের ভিডিও যাতে উক্ত বিষয়টি সমাধান করার চেষ্টা করেন। এখন দেখার বিষয় হলো কবে নাগাদ রাস্তাটি সংস্কার করা হয়, সেদিকে তাকিয়ে রয়েছে সকলে।
স্কুল তো সকালে অ্যাক্সিডেন্ট এখানে ওই আছি পরে আমরা উঠে দিছি এরপরে প্রত্যেকটা জায়গায় রাস্তা কতটুকু জল দেখেন ছোট বাচ্চারা স্কুলে কিভাবে আইতো আলো পঞ্চায়েত তারা আমলে নেয় না এটা পঞ্চায়েত তারা চাইলে নিতে পারে এই ক্ষমতা তারা আছে আমরা অনেক কিছু অনেকবার তারা কইছি অভিযোগ দিছি কিন্তু তারা নিতে রাজি নাই এই হিসাবে আমরা বিডিও সাহেবের অনুরোধ করলাম আবেদন আমরা রাস্তাটা যাতে মেরামত করে দেওয়ার লাগে কয়দিনের লাগিয়া কারণ নাইলে চলাফেরা করা যাইতো না সম্ভব নয় ফুলাভান এরপরে অসুস্থ রুগী লিয়ে যাওয়া মাগুরিটাই লুকা রাত 2টা পর্যন্ত এই রাস্তা বাই চলে মেইন রাস্তাটা কি এই রাস্তাটা বেশিরভাগে গাড়ি ঘোড়া চলাফেরা করে সারা মাগুরির লগে এই রাস্তাটার যোগাযোগ আছে ইরানির লগে যোগাযোগ আছে মেইন রাস্তাটা ভালো থাকার কারণে এদিক থেকে সব লোক এদিকে আয় গাড়ি ঘোড়া লই যায় সব লই যায় দয়া করিয়া বিডিও সাহেবরে করাম আমরা রাস্তাটা মেরামত করে দিতা আজকে এইটার দিন এই সাইডের মানুষ আমরা যাইতেও পারছে না ঈদগাহ এরকম রাস্তার হালত আর এরকম কন্ডিশন অনেক মানুষ যাইতে পারছে না আজকে শান্তির বাজার বগাফা আশ্রম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় শিক্ষা ব্যবস্থার আরেক ধাপ এগিয়ে গেল শান্তির বাজার মহকুমার শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং এর প্রচেষ্টায় বেকার যুবক যুবতীদের জন্য নার্সিং প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বর্তমান সময়ে নার্সিং প্রশিক্ষণের জন্য রাজ্যের বিভিন্ন যুবক যুবতীদের বহিরাজ্যে অধিক অর্থ ব্যয় করে যেতে হয় এখন থেকে বিধায়কের প্রচেষ্টায় রাজ্যের যুবক যুবতীরা স্বল্প অর্থ ব্যয় করে এখানে প্রশিক্ষণ নিতে পারবেন এই প্রশিক্ষণের জন্য বেশি পরিমাণে অর্থের প্রয়োজন হবে না প্রশিক্ষণ চলাকালীন স্কলারশিপের টাকা দিয়ে যুবক যুবতীরা প্রশিক্ষণ নিতে পারবেন বিধায়কের উদ্যোগে গরিব শ্রেণীর লোকজনদের আশা পূরণের লক্ষ্যে রাজ্য সরকারের অনুমোদিত ANMOG নার্সিং ইনস্টিটিউট খোলা হয়েছে শান্তির বাজার বগাফা আশ্রম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পুরাতন বিল্ডিং এ 5 বছরের জন্য লিজে নিয়ে শুরু করা হচ্ছে এই প্রশিক্ষণ কেন্দ্র একটা ANM এবং GNM নার্সিং কলেজ স্থাপন করব আজ থেকে 6 বছর আগে আমাদের প্রচেষ্টা শুরু হয়েছিল দীর্ঘ প্রচেষ্টার পর প্রতীক্ষার পর আজকে আমরা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন স্টেট নার্সিং কাউন্সিলের অনুমোদন এবং রাজ্য সরকারের অনুমোদন আমরা পেয়েছি আমরা এটা বড় পরিসরে ভবিষ্যতে করব এখন আমরা শুধু ANM এবং GNM অনুমোদন পেয়েছি আমাদের এখানে GNM 60 জন স্টুডেন্ট এবার ভর্তি হতে পারবে ANM ও 60 জন স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হতে পারবে আমরা একটা সময় স্বপ্ন দেখেছি যে দক্ষিণ ত্রিপুরাতে যাতে একটা নার্সিং কলেজ হয় তো স্বপ্নটা বাস্তবে হয়েছে দক্ষিণ ত্রিপুরা না শুধু এই রাজ্যের প্রত্যেকটা গরিব অংশের মানুষ যারা নিজের জমি জমা বিক্রি করে নিজের ছেলে মেয়েকে 12 পর্যন্ত পাস করানোর পর সোমবার থেকে সরোজ সংঘ ও ইকফাই এফসি ম্যাচের মধ্য দিয়ে শুরু রাজ্য ফুটবল সংস্থার পরিচালিত তৃতীয় ডিভিশন লীগ প্রতিযোগিতা এই আসরকে সামনে রেখে ইতিমধ্যে অংশগ্রহণকারী 16টি ক্লাব নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে এবছর 16টি ক্লাবকে 2টি গ্রুপে রাখা হয়েছে 21 জন ব্রে গ্রুপে লড়াই ইকফাই এফসির বিরুদ্ধে খেলতে বিবেকানন্দ ক্লাব প্রতিযোগিতাকে সামনে রেখে গত 10 জুন থেকে বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা হেড কোচ করণেন্দু দেববর্মা ও সহকারী কোচ নারায়ণ দেবনাথের তত্ত্বাবধানে প্রগতি স্কুল মাঠ উমাকান্ত মিনি স্টেডিয়াম ও স্বামী বিবেকানন্দ ময়দানে জড়ো কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে সোমবার দলের ফুটবলারদের অনুশীলন করতে দেখা যায় স্বামী বিবেকানন্দ ময়দানে এদিন ক্লাবের ক্রীড়া কমিটির সচিব পার্থ বিশ্বাস জানান এবছর ডি ডিভিশন জায়গা করার লক্ষ্য নিয়ে দল গঠন করা হয়েছে আমরা বিবেকানন্দ ক্লাবে স্পোর্টস সেক্রেটারি হিসেবে আমি বলছি আমরা এই বছরে যে টিমটা করেছি একটা লক্ষ্য নিয়ে যে আমরা আগামী বছর যাতে বি ডিভিশনে উঠতে পারি সেই সুবাদে আমরা টিমটা গত 10 তারিখ থেকে আমরা প্রগতি মাঠ আস্তাবল মাঠ এবং উমাকান্ত মাঠে প্র্যাকটিস করছি সব মাঠ সবসময় পাই না তাই 3 মাঠে আমরা 3 মাঠ মিলিয়ে আমরা প্র্যাকটিস করছি এখনকার মতো সংবাদ এই পর্যন্তই চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায় নমস্কার।